বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। প্রধান উপদেষ্টার ভাষণ শেষে কে কি পেল? এখন সবাই সেই হিসেবটাই মেলানো শুরু করেছে। প্রথমত আমার কাছে মনে হয়েছে জামাত ইসলাম যে বিশাল একটি আন্দোলন করল ৮ দল সহ, সেই আন্দোলনের দাবি ছিল আ গণভোট এবং জাতীয় নির্বাচন আলাদা দিনে হোক। কিন্তু আমরা দেখলাম সেই দাবির প্রতি একেবারেই সরাসরি নাকচ করে দিলেন প্রধান উপদেষ্টা। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি ৮ দল, ইসলামী দল, জামাত ইসলামী তাদের দাবিকে সম্পূর্ণ নাকচ করে দিলেন, অবজ্ঞা প্রদর্শন করলেন প্রধান উপদেষ্টা। সেদিক থেকে এই ৮ দলের কাছে বা জামাত ইসলামীর কাছে এই সিদ্ধান্ত অপছন্দের হতেই পারে এবং খুবই মনক্ষুণ্ণ হওয়ার মতো একটি ঘটনা। কিন্তু অপরদিকে বিএনপি ঘরানার বুদ্ধিজীবীরা, এমনকি সালাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও এই ভাষণের পর মোটেও খুশি নন। এর নিশ্চয়ই কারণ আছে, সে কারণগুলো আজ আপনাদেরকে বলছি। কিন্তু সব মিলে দুই দলই মনে করছে বা দুই পক্ষই মনে করছে আসলে কে জিতলো আর কে হারলো। অর্থাৎ তারা এখনো নিজেরাই বুঝে উঠতে পারছে না তারা কি জিতলো নাকি হারলো। নাম্বার ওয়ান, প্রথমে যদি আমরা দেখি যে গণভোট একই দিনে হয়েছে, এই সিদ্ধান্তের আলোকে বিএনপি জিতে গেছে। অর্থাৎ একই দিনে গণভোট হোক, যারা চেয়েছিল সেই পক্ষ জিতে গেছে, আর অপর পক্ষ হেরে গেছে যারা গণভোট আগে চেয়েছিল। ইতোমধ্যেই দেখছি বিএনপি পন্থীরা জামাতপন্থীদেরকে বা গণভোটের পক্ষের শক্তিকে ট্রল করতে শুরু করেছে, এমনকি বাজে বাজে শব্দ ব্যবহার করছে যে অমুকের মুখে লাথি ছুঁড়ে মারল। অর্থাৎ এগুলোর মাধ্যমে তারা নিজেদের বিজয় উল্লাস প্রকাশ করছে এবং অপর পক্ষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে। আবার বিএনপির দিক থেকেও আবার দেখছি যারা কিছুটা ইন্টেলেকচুয়াল বা বিএনপির বুদ্ধিজীবী, তারা ব্যাপারটাকে নিজেদের পরাজয় বলে ধরে নিচ্ছেন। কেন পরাজয় বিএনপি মনে করছে সে কথাগুলি এখন আপনাদেরকে জানাচ্ছি। সেটি হচ্ছে, ১ নাম্বার, এই গণভোটের ব্যাপারটি যে স্পষ্ট হয়ে গেল এবং একই দিনে হলেও যে গণভোট হচ্ছে, এতেই বিএনপি নাখোশ। কারণ এই গণভোটে যে ৪টি ক, খ, গ, ঘ অপশন রাখা হয়েছে, এই ৪টির জন্য মাত্র একটি ভোট হ্যাঁ অথবা না। এবং এটি কেন? কারণ বিএনপি বলছে জনগণ গণভোট বোঝে না। আমরা দেখেছি যে অশিক্ষিত লোকরা বিএনপিকে সাপোর্ট করে বা বিএনপি অশিক্ষিত লোকদেরকে ম্যানিপুলেট করে রাজনীতি করে। সো তারা চায় যে তাদের ওই অশিক্ষিত জনগোষ্ঠীরা খুব সহজেই হ্যাঁ না ভোটটা যেন দিতে পারে। এবং সকলেরই চাওয়া ছিল হ্যাঁ না ভোটটা সহজ হোক, কারণ জাতীয় নির্বাচন আছে, সেখানেও ভোট দিতে হবে, এখানেও ভোট দিতে হবে। এখানে বেশি জটিলতা করলে দুইটা ভোট একসঙ্গে দিতে অনেক সময় লেগে যাবে, একদিন এটা সম্ভব হবেও না। সেখানে তারা যেটা করেছে যে ৪টি অপশনের জন্য ৪টি বিষয়কে উল্লেখ করে ভোট রেখেছে একটি, হ্যাঁ অথবা না। এখন এই ৪টার মধ্যে কি কি আছে, এখানেই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় আপত্তি। সেই ৪টার মধ্যে বিএনপির একটি দাবি পূরণ হয়, জামাতের একটি দাবি পূরণ হয়, এনসিপিরও একটি দাবি পূরণ হয়, আর একটি দাবি সকলেরই। নাম্বার ওয়ান, আমি ৩ নাম্বার দিয়ে শুরু করছি। সেটি হচ্ছে যে জুলাই সনদে বর্ণিত ৩০টি সংস্কার প্রস্তাব এর পক্ষে জনগণের রায় চাওয়া হয়েছে। অর্থাৎ জনগণ এই প্রস্তাবনার, এই ৩০টি প্রস্তাবের পক্ষে কি না হ্যাঁ বলতে হবে বা না বলতে হবে। হ্যাঁ বললে আপনাকে বাকি ৩টার ব্যাপারেও হ্যাঁ বলতে হবে। আরেকটা কি, উচ্চ কক্ষে পিআর, এটা আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন। এই উচ্চ কক্ষে যে পিআর হবে, উচ্চ কক্ষ হবে, আগামী সংসদ হবে উচ্চ কক্ষ বিশিষ্ট, ২ কক্ষ বিশিষ্ট এবং একটি উচ্চ কক্ষ, এবং সেখানে ১০০টি আসন থাকবে। এবং সেই উচ্চ কক্ষে যারা আসবেন তারা সংসদীয় মানে নারী কোটার মতো করে আসবেন না, সংসদের সদস্য সংখ্যা অনুপাতে আসবেন না, সংসদ বা জাতীয় নির্বাচনে যারা জয়ী হবেন সেই জয়ীদের কোরাম অনুযায়ী আসবেন না, তারা আসবেন
মোট ভোট কত পার্সেন্ট কে পেল তার ভিত্তিতে। অর্থাৎ যে একটি আসনও পায়নি সেও উচ্চকক্ষে আসতে পারে যদি ভোট সে একটা পার্সেন্টেজের মধ্যে পায়। অর্থাৎ মোটামুটি ভোট পেলে তাকে উচ্চকক্ষে আনার একটা সুযোগ আছে, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে আপনার সংসদীয় আসন যদি আপনি একটাও না পান কিন্তু আপনি ভোট পেয়েছেন 30%, তাহলেও আপনি উচ্চকক্ষে 30টা আসন পাবেন। আর এই আসনটা নিম্নকক্ষের চেয়েও মূল্যবান, কারণ এই উচ্চকক্ষে যারা থাকবেন তারা স্পেসিফিক কয়েকটি বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ, সংবিধান পরিবর্তন সহ আরো গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণে তারা লেজিটিমেসি পাবেন এবং তারাই হচ্ছেন পলিসি মেকার হিসেবে স্বীকৃতি পাবেন। অর্থাৎ তাদের অধিকাংশের ভোট উচ্চকক্ষে, অধিকাংশ ভোটেই এই পরিবর্তনগুলো সংবিধান সহ আরো কিছু পরিবর্তন সেগুলো স্রেফ উচ্চকক্ষের অধিকাংশের ভোটে হবে, সেটি আর নিম্নকক্ষে থাকছে না। তো এই যখন অবস্থা, তখন বিএনপির বা যারা মনে করছেন যে তারা এবার ক্ষমতায় আসবেন তাদের কাছে এটি একটি বড় ধরনের ফাঁদ, মরণ ফাঁদ। কারণ শেখ হাসিনা যেইভাবে পুরো সংসদকে কবজা করে তার শাসন কার্য চালিয়েছেন, আর কোন সরকার সেটি চালাতে পারবেন না। কারণ উচ্চকক্ষে যদি ভোটের পার্সেন্টেজে কেউ আসন পায়, সেক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে অন্য দলের উপর সরকারি দলকে নির্ভরশীল হয়ে থাকতে হবে। সেটা যদি জামাত ইসলাম সরকারি দল হয় তাহলে বিএনপি বা অন্যান্য দলের উপর নির্ভরশীল থাকবে, বিএনপি যদি সরকারি দল হয় তাহলে অন্যান্য দলের উপর তাদের নির্ভরশীল থাকতে হবে। আর যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে আপনার যে